স্টারফিশ। সমুদ্রের স্বতন্ত্র একটা ভাষা আছে, যেটা বুঝতে গেলে তার কাছে আপনাকে ছুটে যেতেই হবে। দু চোখ মেলে দেখতে হবে তার সীমাহীন উদ্দামতার চঞ্চলতাকে। এই যেন অজানা কোনো এক শিল্পীর নৈসর্গিক ক্যানভাসে এলোমেলো তুলির টান। এই যে বেড়াগুলো যে দেখতে পাচ্ছেন, এই বেড়ার মধ্যে মাছ একটা মাথার মধ্যে আরেকটা মাথা ঢুকিয়ে দিয়ে সপ্তাহ শেষে দুদিনের ছুটি কাটানোর সব থেকে সেরা গন্তব্যগুলির মধ্যে একটি হলো বকখালি। এয়ার কন্ডিশন লাক্সারিয়াস টেন্ট, 4 টাইম খাওয়া দাওয়া, চিকেন বারবিকিউ, নয়নাভিরাম ঝাউবন, বাচ্চাদের জন্য পার্ক, নিজস্ব সি বিচ ইত্যাদি বিনোদনের সমস্ত রকম রসদ এখানে মজুদ রয়েছে পুরো মাত্রায়। প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু ব্যাপক। আর সব থেকে বড় কথা, এরকম একটা পরিবেশের মধ্যে খাচ্ছি। দেখুন পিছনে এরকম ঝাউয়ের জঙ্গল। সারা সপ্তাহ কাজের শেষে প্রত্যেকেই চান দুটো দিন একেবারে নিখাত আনন্দে কাটাতে। আর ঠিক সেই ঠিকানাই রইল আজকের এই ভিডিওতে। গুড মর্নিং। আজকে 23/11/2024 শনিবার। এখন আমরা আছি ধর্মতলায়। আজকে আমরা যাচ্ছি উইকেন্ড ছুটি কাটাতে বকখালিতে। বকখালি অনেকেই গেছেন, অনেকে হয়তো উইকেন্ড ছুটি কাটানোর জন্য দীঘার কথা ভাবেন কি, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু দীঘাতে কোনো অংশে কম নয়। বিশেষ করে আমরা আজকে যেখানে রাত্রি কাটাবো, অসাধারণ পরিবেশ। দীঘায় হই হট্টগোল, অনেক ক্রাউড, তার থেকে এটা একদম নির্জন, ছুটি কাটানোর জন্য আদর্শ। ধর্মতলা শহীদ মিনারের পাশেই WBTC বা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের টিকিট কাউন্টার। যারা গভর্নমেন্ট বাসে করে বকখালি যেতে চান তাদেরকে বাসের টিকিট এখান থেকেই কাটতে হবে। এই টিকিট কেটে নিলাম 105 টাকা পার হেড, এই ধর্মতলা থেকে বকখালি পর্যন্ত। বকখালি যাওয়ার গাড়ি কিন্তু প্রথম হচ্ছে এই গভর্নমেন্টের WBTCর প্রথম গাড়ি হচ্ছে 5:30টায় ভোর। তারপর কিন্তু আধ ঘন্টা ছাড়া ছাড়া বলছেন এনারা, কিন্তু আবার একজন বললেন যে নাকি এখন গাড়ি অনেক কমে গেছে, তার জন্য 5:30টার পর 6:40 একটা গাড়ি আছে। 6:40-এর পর 7:25-এ একটা নামখানা আছে। তারপর আবার 7:50-এ, মানে যে গাড়িটা আমরা এখন যাব, 7:50-এ আবার বকখালি আছে। বাসে করে ডাইরেক্ট বকখালি যাওয়া গেলেও যারা ট্রেনে যেতে চান তাদের কিন্তু নামখানা হয়েই যেতে হবে। সেক্ষেত্রে শিয়ালদা থেকে নামখানা লোকালে করে নামখানা পৌঁছে সেখান থেকে অটো, টোটো অথবা ম্যাজিক গাড়ি করে বকখালি যেতে হবে। আর নিজস্ব গাড়ি নিয়ে গেলে ডায়মন্ড হারবার রোড ধরে আমতলা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা হয়ে সোজা বকখালি পৌঁছানো যায়। এখন কাঁটায় কাঁটায় 7:50 গাড়ি আমাদের ধর্মতলা থেকে ছেড়ে দিল। ঘোষদা, ঘোষদা কি দেখছেন? আরে তোমার সেই মেয়েটা গয়নাপুরি। ও ঘোষদা আমাদের আগের গয়নাপুরি যে ভিডিও সেটা দেখছেন। এই দেখুন, এই দেখুন ঘোষদা গয়নাপুরির ভিডিও দেখছেন। আমাদের বাসও ধর্মতলা থেকে ছেড়ে হেস্টিংস থেকে বাঁদিক নিয়ে ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে চলল। যেহেতু যেখানে যাচ্ছি বেলা 12টায় চেক ইন এবং লাঞ্চ থেকে প্যাকেজটা শুরু, তাই আজকের ব্রেকফাস্ট বাসের মধ্যেই সেরে নিলাম। এখন আমরা যাচ্ছি 10 মাইলের ওপর দিয়ে। একটু আগে ছেড়ে এলাম 7 মাইল। মানে মৌসুমী আইল্যান্ড যারা বাসে করে যেতে চান তারা কিন্তু এখানেই নামবে। ধর্মতলা থেকে 120 কিলোমিটার মতো পথ পেরিয়ে চলে এলাম বকখালি। যদিও প্রপার বকখালি কিন্তু এখান থেকে আরও 1 কিলোমিটার ওই দিকে যেতে হবে। তবে আমি ঠিক তার আগেই আশ্রম মোড় বলে একটা জায়গা আছে, 1 কিলোমিটার আগেই, পাশেই পেট্রোল পাম্প, এখানটা নেমে পড়েছি। আমি যেখানে আজকে থাকবো সেটা হচ্ছে এই দিকে যেতে হবে, এখান থেকে টোটো পাওয়া যায়। আর যারা ট্রেনে করে আসবেন তারা নামখানা অবধি এসে ওখান থেকে 26 কিলোমিটার পথ পেরিয়ে এখানে আসতে হবে, মানে বকখালিতে। এই ফ্রেজারগঞ্জ আশ্রম মোড় নেবে আমরা এখন ক্যাম্পের দিকে যাচ্ছি। 10 টাকা করে টোটো ভাড়া। টেন্টে ঢুকছি। আগের বারে টেন্ট ছিল আমাদের ওই দিকটা, এইটা একদম নতুন টেন্ট।
দেখি ভিতরটা কিরকম। এই হচ্ছে টেন্টের ভিতর, একদম ডবল বেড আছে, দুটো বালিশ দেওয়া আছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে সুন্দর করে পাট করা। বিভিন্ন জায়গায় এই পাটটা কিন্তু বিভিন্ন রকম হয়, এখানেও সুন্দর লাগছে দেখতে। টিভি আছে, ফ্যান আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের ওপর একটা সোপ দেওয়া আছে, টাওয়েল আছে, আর এসি আছে এবং এসি রিমোটও দেওয়া আছে। আর একটা দারুণ জিনিস দেখুন, এই যে জিনিসটা এখানে একটা দারুণ জিনিস, এই যে আমি এসেই ঝুলি দিয়েছি জ্যাকেটটা, একটা হ্যাঙ্গার মানে স্ট্যান্ড হ্যাঙ্গার যেটাকে বলা হয়, এটা দেওয়া আছে। আর এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে। আর এছাড়াও উইন্ডো আছে। আর এইটা মনে হচ্ছে ওয়াশরুম, তাই তো? একটু খুলে দিন না। এই হচ্ছে ওয়াশরুম। বাহ, দেখুন ওয়াশরুমটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর, টাইলস বসানো আছে, এই যে হ্যাঙ্গার দেওয়া আছে, এখানে সমস্ত সুইচগুলো এখানে, এবং এখানে বেসিন আছে, এখানে একটা আয়না আছে, হ্যান্ড শাওয়ার আছে, এখানে ইনস্ট্যান্ট গিজার আছে, কোমোড আছে, কোমোড বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখছি, বালতি আছে, মগ আছে, তারপর ট্যাপ আছে, যা যা বেসিক যা যা দরকার সেগুলো সবই আছে। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। থ্যাংক ইউ। একটা জলের বোতল নিয়ে নিলাম, কারণ জলটা লাগবেই। যাই হোক, বলে দিই এই টেন্টটা ফুডিং এবং লজিং মিলিয়ে নন এসি হচ্ছে 1300 টাকা এবং এসি হচ্ছে 1500 টাকা জন প্রতি। এর মধ্যে ইনক্লুড থাকছে একটা ব্রেকফাস্ট, একটা লাঞ্চ, একটা ইভিনিং স্ন্যাক্স এবং একটা ডিনার। রুমে এসে ফ্রেশ হতে না হতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক, একটা করে মাজা। এটা খেয়ে নিই, কিন্তু এইটা খেয়ে পেট ভরবে না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ অনেক সকালবেলা বেরিয়েছি। এরপর আগে লাঞ্চ করব, লাঞ্চ করে পুরো ক্যাম্পটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। লাঞ্চে আজকে নিয়ে নিয়েছি ফিশ মিল, ভাত, ডাল, আলু ভাজা, তারপর পোস্ত আছে, কাঁচকলা দিয়ে পোস্ত, আলু কুমড়োর এক তরকারি আছে, তারপর মাছ আছে, চাটনি আছে আমের, পাঁপড় ভাজা আছে, এছাড়াও একটা লস চমচম আছে, এছাড়াও তো পেঁয়াজ, লঙ্কা, লেবু এসব তো আছেই। খাবার কোয়ালিটি কিন্তু খারাপ না, বেশ ভালো। এরকম একটা পরিবেশের মধ্যে খাচ্ছি, দেখুন পিছনে এরকম ঝাউয়ের জঙ্গল, একদম ওপেন খোলা আকাশের নিচে, সুন্দর লাগছে, কিন্তু সুন্দর। লাঞ্চ কমপ্লিট। এইবার একটু আপনাদের দেখিয়ে দিই এই ক্যাম্পটা ঘুরে। এই যে টেন্টগুলো দেখছেন, এগুলো হচ্ছে সুইস টেন্ট বা লাক্সারিয়াস টেন্ট। এই টেন্টগুলোর ভাড়া আমি বলেই দিলাম, নন এসি হলে 1300 এবং এসি হলে 1500, ফুডিং এবং লজিং। যেমন এটাতে আমি আছি, এরকম 18খানা আছে এরকম সুইস টেন্ট। আর যে টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে জঙ্গল টেন্ট। এই যে জঙ্গল টেন্ট আছে এরকম 1, 2, 3, 4 এরকম করে 8খানা জঙ্গল টেন্ট আছে। এর ভাড়া হচ্ছে জন প্রতি 900 টাকা, ফুডিং এবং লজিং নিয়ে। এই জঙ্গল টেন্ট এবং সুইস টেন্টের মধ্যে ডিফারেন্স কিন্তু খুব বেশি না। সুইস টেন্ট আপনি এসিটা পাবেন, এসি কিংবা নন এসি, এইগুলো সবই নন এসি। এবং আরেকটা যে ডিফারেন্স সেটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম কিন্তু এইগুলোর সঙ্গে নয়। এই যে 8খানা জঙ্গল টেন্ট আছে, এর জন্য 3খানা কমন টয়লেট আছে। সুইস টেন্টের ভেতরটা দেখালাম, একটু জঙ্গল টেন্টের ভেতরটাও দেখিয়ে দিই। এই হচ্ছে জঙ্গল টেন্ট, দেখুন এই হচ্ছে জঙ্গল টেন্ট। আমি যে বলেছিলাম এসি এবং ওয়াশরুম এই দুটো ডিফারেন্স সুইস টেন্টের সঙ্গে জঙ্গল টেন্টের, কিন্তু তা নয়। জঙ্গল টেন্টের মধ্যে কিন্তু খাট নেই, এরকম ম্যাট্রেস করা আছে, দেখুন এরকম ম্যাট্রেসের ওপর বেড করা আছে। এছাড়া কিন্তু টাওয়েল, ব্ল্যাঙ্কেট, বালিশ সমস্ত কিছুই আছে, ফ্যান আছে, লাইট আছে, সব কিছু কিন্তু আছে। এই বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস যেহেতু একটা পার্ক আছে এখানে ভেতরে, তাই এই পার্কে কিন্তু জনসাধারণের প্রবেশের জন্য 20 টাকা করে মাত্র টিকিট আছে। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে, তার জন্য এই রকম 20 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবেন। দেখলাম টুরিস্টের পাশাপাশি লোকাল মানুষজনও এই পার্কে ভালোই ভিড় জমান। আর অবশ্যই তার প্রধান কারণ
ঘন ঝাউবন সম্বলিত এই পার্কের নয়নাভিরাম সৌন্দর্য। অনেকে হয়তো ভাবতে পারেন যে যারা এখানে পার্কে আসবেন তারা যদি টেন্টের এই জায়গায় প্রবেশ করে যায় তাহলে কিন্তু প্রবলেম হবে, আর সেটাই স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা করা আছে। যারা এখানে অনলি 20 টাকার টিকিট কেটে পার্কে প্রবেশ করবেন তাদের কিন্তু এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেটের ভেতর কিন্তু এন্ট্রি নেই, এবং সমস্ত টেন্ট কিন্তু এই গেটের ভিতর। প্রায় 25 বিঘা জমির ওপর এই পার্ক, তাই চারপাশটাই বেশ খোলামেলা এবং গাড়ি পার্কিং এর জন্য রয়েছে অঢেল জায়গা। একটা মজার ব্যাপার হলো এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটায় ভেটকি, রুই, তেলাপিয়া, ট্যাংরা মাছ ভর্তি। আপনি যদি চান এখানে কিন্তু মাছও ধরতে পারেন। এ দেখুন, এনারাই এখান থেকে কিন্তু ছিপ প্রোভাইড করেন, একদম আটার টোপ দিয়ে। এ দেখুন আমি মাছ ধরছি না, তবে তার আগে একটা কথা বলে দিলাম, এইখানে আপনারা যদি মাছ ধরেন সেই মাছ কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, নিয়ে যেতে পারবেন, বাজারে সেই যা মূল্য সেই মাছের সেই দাম এদেরকে পেমেন্ট করে নিয়ে যেতে হবে, কিংবা এদেরকে পেমেন্ট করে সেই টাকায় এই মাছ ধরে এখানে মাছ ভাজিয়েও নিতে পারেন। বিশেষ করে এদের নিজেদের হাতে সৃষ্ট এই ঝাউবনের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবেই। এই হচ্ছে সেই ফ্যান্টাস্টিক ঝাউবন। এই বকখালি ইকো পার্কের প্রপার্টি কিন্তু বিশাল, প্রায় 25 বিঘা জমির ওপর এই পার্কটা গঠিত, যার ফলে এখানে পুরো খোলা মেলা জায়গা। যেমন বাচ্চাদের জন্য ভালো, তেমনি বড়দেরও একদম ঘুরে ফিরে সময় কাটানোর আদর্শ জায়গা বলতে পারেন। এবং এই ঝাউবনের মাঝে মাঝেই এরকম কি সুন্দর, দেখুন গাছের গুড়ির উপর এরকম কাঠ দিয়ে বসার জায়গা করে রাখা হয়েছে। দেখুন কত সুন্দর, গাছের গুড়ির ওপর কাঠ দিয়ে। এইরকম বাগানে প্রচুর, চারিদিকে দেখছি অসংখ্য মানুষজন বসে আছেন ভিতরে। এই দেখুন ওখানে একটা আছে, এইখানে একটা আছে, ওই দূরে আছে। এত সুন্দর প্রকৃতি, এইরকম প্রকৃতিতে একটা খুব গান গাইতে ইচ্ছা করছে, কিন্তু ভয় নেই, গাইছি না, কারণ গলার অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। কারণ সকালবেলা বাসে এসছি, হাওয়া লেগেছে, একদম গলা পুরো ধরে গেছে। একটু বেলা গড়াতেই বাচ্চাদের কলতানে মুখরিত হয়ে উঠল এই পার্ক। এখানকার সি বিচ থেকে নাকি দুর্দান্ত সানসেট দেখা যায়। খবরটা শুনেই বিচের দিকে দৌড় লাগালাম। এদের প্রপার্টির সঙ্গে একটা পার্সোনাল সি বিচও আছে। এ দেখুন, এই যে ঝাউ বাগানটা শেষ হয়ে গেল, এই ঝাউবন শেষ হয়ে গেল, এই গেট দিয়ে বেরোলাম, বেরিয়ে এই যে একটা বাঁধ করা আছে, এখান থেকে সানসেটটা আমরা দেখব। এই যে এখান দিয়ে উপরে উঠতে হবে, উঠলেই কিন্তু সমুদ্র। বাঁধের উপর উঠতেই দেখা মিলল বিস্তীর্ণ জলরাশির। আগের বারে যখন এসেছিলাম তার সঙ্গে এখনকার কিন্তু অনেক ফারাক। এই বাঁধটা কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছিল, যার ফলে ঝাউবন থেকে বেরোলেই সমুদ্র দেখা যেত। এবার কিন্তু তা নয়, এখন আপনাকে এই বাঁধে উঠতে হবে, তারপর সমুদ্র দেখা যাবে। কিন্তু তাহলেও এখন যে ভিউটা হয়েছে সেটা একবার দেখুন, ব্যাপক ব্যাপক। জাস্ট এই সানসেট হব হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন খালি একবার। সত্যি এখান থেকে সূর্যাস্তের নান্দনিক দৃশ্যটি ভাষায় প্রকাশ করা কঠিন। এই বকখালি ইকো পার্কের সব থেকে বড় একটা আইডেন্টিটি হলো এই উইন্ড মিল গুলো। দেখুন এই উইন্ড মিল এরকম 8খানা আছে, যদিও এইগুলো এখন বন্ধ। দেখুন জোর কদমে কিন্তু কাজ চলছে। আচ্ছা দাদা, আপনি কি মানে এখানকার এই যে কাজ হচ্ছে তার সঙ্গে যুক্ত আছেন কি? আমরা সাইট সুপারভাইজার কাজ দেখি এখানে। সুপারভাইজার? আচ্ছা, এইটা কিসের কাজ হচ্ছে এখানে? এখানে বাঁধ হবে আর কি, সমুদ্রে বাঁধ হচ্ছে। সমুদ্রের বাঁধ? মানে ইন ফিউচার এখানে কোনো রাস্তা হওয়ার কোনো প্ল্যান আছে নাকি? না, এটা আমাদের জানা নাই এখনো, আমাদের তো প্ল্যান আপাতত বাঁধেরই আর কি কাজের। এই বীজ ধরে হাঁটতে হাঁটতে গেলে, সোজা গেলে কিন্তু আপনি বকখালি পৌঁছে যাবেন। আবার আরো একটা মজার ব্যাপার হচ্ছে, ওখান থেকে আবার বাঁদিকে গেলে হেনরি আইল্যান্ড। এই জায়গাগুলো পুরো চর পড়ে গেছে, দেখুন পুরো চর পড়ে গেছে। আর এই পুরো অঞ্চলটা হচ্ছে লক্ষ্মীপুর আবাদ মৌজা, এর মধ্যেই হচ্ছে বকখালি। এই চরে ছেলেরা সব ফুটবল খেলছে রীতিমতো। এ দেখুন সেই মাঠের মতো ইউজ করছে এই চরটাকে, এবং তারা তাদের সাইকেলগুলো এই বিচে শুয়ে রেখেছে। এ দেখুন এখানে তাদের সাইকেলগুলো
বিচে শুইয়ে রেখে সবাই ফুটবল খেলছে রীতিমতো। এমনিতে বকখালির সমুদ্র শান্ত, তার উপর জলও কিন্তু এই বিচ থেকে বেশ অনেকটাই দূরে। দেখুন অনেকটা দূরে গিয়ে জল, কিন্তু জোয়ারের সময় যখন জল বেড়ে যায় তখন সেই জল কিন্তু এইসব ছাপিয়ে গিয়ে একদম ওই যে বাঁধের গা অব্দি পৌঁছে যায়। একটু সন্ধ্যা হতেই ফিরে এলাম ক্যাম্পে। সবুজ আলোকসজ্জায় ক্যাম্পকে যেন চেনাই দেয়। আজকে ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হয়েছে মুড়ি, চানাচুর আর পেঁয়াজের পকোড়া, এর সঙ্গে একদম গরম গরম চা। এরপর আমরা এক্সট্রা করে অর্ডার করেছি, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড না, সেটা হচ্ছে চিকেন বারবিকিউ। শুরু হলো বনফায়ারিং। এখানে চিকেন বারবিকিউ করাতে গেলে পার কেজিতে 450 টাকা করে লাগবে। আর যদি কেউ মনে করেন যে গোটা চিকেন একটা রোস্ট করাবেন, তাহলে 750 টাকা করে একটা মুরগি লাগবে। সেক্ষেত্রে 1.5 কেজি সাইজের একটা মুরগি আপনাদের দেওয়া হবে। সবকিছু এনারা রেডি করে দেবেন, একদম মশলা মাখিয়ে রেডি করে আপনাদের সার্ভ করে দেওয়া হবে। রাতের নিয়ন আলোয় সমগ্র ক্যাম্পটা আরেকবার ঘুরে দেখে নিলাম। এখন 9:30 বাজে। আজকে সারাদিন খুব ধকল গেল, যার জন্য বললাম যে ডিনারটা এখানেই দিয়ে যেতে, এই টেন্টের মধ্যে। তাই এই ডিনার একদম চলে এসছে টেন্টে। আজকে ডিনারে নিয়েছি রুটি, রাত্রে আমি ভাত খাই না, তার জন্য রুটি, চিকেন, ডাল আছে, একটা সবজি আছে আর 2টো মিষ্টি আছে। গুড মর্নিং ফ্রম বকখালি। সারা বছরই রাতে একটু তাড়াতাড়ি ঘুমানো এবং সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এটা আমার ছোটবেলাকারই অভ্যাস। আর বাইরে কোথাও থাকলে তো কথাই নেই। ঠিক তেমনি আজকে একদম সকাল সকাল উঠে চলে এসেছি সি বিচে। আর সত্যি কথা বলতে কি, এই যারা ধরুন সমুদ্র তীরবর্তী এলাকায় বেড়াতে যান, তারা যদি একটু বেলায় ঘুম থেকে ওঠেন এবং সি বিচে না আসেন, তাহলে কিন্তু এই সৌন্দর্য বুঝতে পারবেন না। কিন্তু যারা আসেন সকাল সকাল উঠে এই বিচে হাঁটতে, তারা কিন্তু এই সৌন্দর্য দারুণভাবে উপলব্ধি করতে পারবেন, যেটা ঠিক এখন আমি করছি। অপূর্ব অপূর্ব লাগছে কিন্তু এই বিচ ধরে হাঁটতে। এগুলো কি মাছ দাদা? লোটে মাছ। চলে এসছি একদম শুটকি মাছের আড়তে। এই যে দেখছেন মাছ শুকোচ্ছে, প্রচন্ড খারাপ একটা গন্ধ ছাড়ছে, কিন্তু অনেকেরই এটা কিন্তু একদম জিভে জল এনে দেওয়ার মতো খাবার, অনেকেরই ফেভারিট। কার কার ফেভারিট এই শুটকি মাছ অবশ্যই কমেন্ট করবেন। দীঘা ও পুরীতে শুটকি মাছ বা ড্রাই ফিশের আড়ত অনেকবার দেখেছি, কিন্তু এরকম ভাবে মাছগুলোকে ঝুলিয়ে রেখে শুকনো করা জীবনে এই প্রথমবার দেখছি। তাই এই আড়ত সম্পর্কে যে কৌতূহল থাকবে সে কথা বলাই বাহুল্য। এগুলো কি গাডার দিয়ে করছেন? না, গাডার যেগুলো মুখ কাটা না, মুখ কাটা সেগুলো গাডার। আর বাকি বাকি নালে এইরকম মুখে মুখে এইরকম। এই যে এইখানে বিভিন্ন রকম মাছ সমুদ্র থেকে ওঠে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে লোটে মাছ। এছাড়াও এখানে আছে ফ্যাসা মাছ। ফ্যাসা মাছ মানে যেটা এখানে স্থানীয় ভাষায় বলা হচ্ছে লাল পাতা মাছ। এছাড়াও ফিতে মাছ, যেটাকে এখানকার ভাষায় বলা হয় তরোয়াল মাছ বা ছুরি মাছ। এছাড়াও বিভিন্ন রকম চিংড়ি মাছ থেকে শুরু করে আরো অনেক রকম মাছ এখানে শুকোচ্ছে। এই এত মাছ তো শুকোচ্ছে, যদি বৃষ্টি হয় তখন কি হয়? এখন কিচ্ছু করতে পারিনি, তখন এরকমই ভাবে পড়ে থাকি। ভিজে যায় সব মাছ? হ্যাঁ, মাছ ভিজে যায়। আচ্ছা, তার আধ ঘন্টা পরে আবার মাছটা বৃষ্টি ছেড়ে গেলে আবার যেই মাছ সেই হয়ে যায়। মানে কোনো ক্ষতি কিছু হয় না? না, হচ্ছে মানে প্রচুর বৃষ্টি হলে তখন পোকা ধরে যায়। এই যে রোদে দিচ্ছেন মাছগুলো, এগুলো কবে তোলা হবে? ও 3 থেকে 4 দিন। মানে 3 থেকে 4টে রোদ খাওয়াতে হবে মাছগুলোকে, তারপরেই তুলে নেওয়া হবে। মূলত শীতকালটা এই মাছ শুকোনোর কাজ করা হয়। অক্টোবর মাস থেকে ঠিক পুজোর পরপরই শুরু হয় এই কাজ, চলে একদম এন্ড অফ ফেব্রুয়ারি পর্যন্ত। জানতে পারলাম একটু ছোট সাইজের মাছগুলো মাটিতে বিছিয়েই শুকনো করা হয়। আচ্ছা দাদা,
আপনাদের এই মাছ কোথায় সাপ্লাই যায়? আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, উলুবেড়িয়া, শেওড়াফুলি। সি বিচ থেকে ঘুরে এসে হালকা জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েই বসে পড়েছি ব্রেকফাস্টে আজকে নিয়েছি ডিম টোস্ট, সস আছে, আর তার সঙ্গে একটা করে মিষ্টি, যে মিষ্টিটা কালকে রাত্রে এখান থেকে দেওয়া হয়েছিল। ঘোষদার কাপড়ও দেওয়া হয়েছে, ঘোষদা ক্যামেরা ধরেছেন। আমরা এরপর চলে যাব সাইট সিইং করতে। আর যে সব জায়গাগুলো দেখবো সেগুলো তো ইন্টারেস্টিং বটেই, আর সব থেকে যেটা ইন্টারেস্টিং, যেটা আমার জন্য এই প্রথম, এতবার বকখালি এসেছি, এই প্রথম যাব জম্মু আইল্যান্ড। দারুণ একটা অভিজ্ঞতা হয় শুনেছি, কিন্তু চাক্ষুষ করিনি, আজকে সেটা করব। সাইড সিনে আছে হেন্ডি আইল্যান্ড, ভেনফিশ মৎস্য বন্দর। ভেনফিশ থেকে আপনার জম্মু আইল্যান্ড যাচ্ছে, ওখানে ওয়েটিং আছে 2 ঘন্টা। ওখান থেকে বেরিয়ে এসে কার্গিল সি বিচ, কার্গিল সি বিচ থেকে এসে ফেজারগঞ্জ সি বিচ, ফেজারগঞ্জ সি বিচ থেকে এসে কার্গিল ইকো পার্ক। এই নিয়ে আমাদের 5খানা স্পট আছে। রেট কত আপনাদের? রেট আছে আমাদের সাইড সিনে আছে 500 টাকা, আর আপনার জম্মু আইল্যান্ডে ওয়েটিং চার্জ আছে 200 টাকা। এই নিয়ে 700 টাকা, টোটাল 700 টাকা। টোটাল 700 টাকা। আর আপনাদের এই রেট কি ফিক্সড? এই রেট আমাদের ফিক্সড, যাকেই বলবেন সে একই রেটই বলবে। আমাদের রেট চার্ট আছে। বুঝতেই পারলেন, এই যে লেখা আছে বকখালি সাইট সিন টোটো ভাড়া তালিকা, মানে এখানে যে কোনো টোটো আপনারা যদি ধরেন তাহলে কিন্তু একদম ফিক্সড রেট করাই আছে। আমরা এখন প্রথম যাচ্ছি হেনরি আইল্যান্ড। বলে দিই একটা কথা, এই যে টোটো ভাড়া, সেটা আপনাদের যদি 5 জন হয়, 1 থেকে 5 জন পর্যন্ত এই ভাড়া, যেটা আমি বললাম। আর যদি একজন বেশি হয়, হয়তো আপনাদের 6 জন হলো, সেক্ষেত্রে আপনারা যদি নিজেরা কম্প্রোমাইজ করে বসতে পারেন, এনারা ওই টাকার মধ্যে নিয়ে যাবেন। কিন্তু 6 জনের জায়গায় যদি 7 জন হয়ে যান, তাহলে কিন্তু 2টো টোটো করতে হবে আপনাদের। একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে সাইট সিইং করছি, এইগুলো কিন্তু ওই প্যাকেজের মধ্যে নয়। যে বলেছিলাম যে 1300, 1500, 900 টাকা যে প্যাকেজ, তার মধ্যে নয়। এটা একদম পুরো নিজ খরচায় করছি, এই টোটো ভাড়া দিয়ে। যাই হোক, হেনরি আইল্যান্ডে প্রবেশ করে গেছি। এই যে হচ্ছে গেট, এইটা হচ্ছে ম্যানগ্রোভ প্রজেক্ট, এরপর হচ্ছে সুন্দরী প্রজেক্ট বা কমপ্লেক্স, যাই বলেন না কেন। আর এখানে ঢুকতে গেলে পার হেড 10 টাকা করে টিকিট লাগে, এবং যে টোটো করে আসবেন সেই টোটোর জন্য পার্কিং চার্জ 10 টাকা। তাতে সুন্দরী কমপ্লেক্স এবং ম্যানগ্রোভ কমপ্লেক্স দুটোই ঘুরতে পারবেন, কারণ দুটোই হচ্ছে এই হেনরি আইল্যান্ডের মধ্যে। এই হচ্ছে বোটিং এর জায়গা, এই ডিসেম্বর থেকে শুরু হবে। এই যে দূরের লেকটা দেখা যাচ্ছে, এখানে বোটিং করা যাবে। এই যে এরকম মাছের ভেরি, এরকম এই হেনরি আইল্যান্ডের মধ্যে 162 খানা আছে। এখানে বিভিন্ন রকম মাছ চাষ হয়, ট্যাংরা থেকে শুরু করে, তেলাপিয়া থেকে শুরু করে, পার্সে থেকে, তারপর চিংড়ি, প্রচুর রকমের মাছ এখানে চাষ হয়। টোটো এই এত অবধি আসছে। এই যে টোটো এখানে পার্কিং করে আপনারা এখানে একটা দেখুন, এখানে একটা চা কফির দোকান আছে, এখান থেকে খেয়ে নিতে পারেন চা কফি সমস্ত কিছু। এবং এইদিকে হেঁটে যেতে হবে একটুখানি, মিনিট খানেকের মতো, তারপর কিন্তু সি বিচ। এই সুন্দরী কমপ্লেক্স বলুন বা ম্যানগ্রোভ কমপ্লেক্স বলুন, এখানে কিন্তু দেখলাম আস্তে আস্তে প্রচুর কমপ্লেক্স আছে, যেগুলো আপনারা বুক করতে পারেন হেনরি আইল্যান্ডের সাইটে গিয়ে। এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে, অনেকটা সেই সুন্দরবনের দোবাকির সেই ক্যানোপি ওয়াকের ভেতর দিয়ে হেঁটে গেলে যেরকম লাগে, ওই ফ্লেভারটা পাচ্ছি এখানে। অপূর্ব, দেখুন খালি একবার চারপাশটা। অনেক টুরিস্ট এখানে এসছেন, ওই দেখুন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। এই কিছুদিন আগে যে ডানা ঝড় গেছে, তার নিদর্শন এখনো এখানে কিন্তু বর্তমান। দেখুন চারিদিকে গাছপালা কি অবস্থা হয়ে রয়েছে এখনো পর্যন্ত। এবং নট অনলি দ্যাট, এখানে দেখুন এই যে বিচে কিন্তু প্রচন্ড পরিমাণে কাদা। এইদিকে দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যায় এইদিকে, ইভেন এইদিকে পর্যন্ত যতদূর চোখ যায় কাদা ভর্তি, যার ফলে এই বিচে কিন্তু কেউ চান করেন না, কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এইবারে বকখালিকে যেরকমভাবে এক্সপ্লোর করছি, এর আগে যতবার এসেছি এরকমভাবে ঘুরিনি। কিন্তু দেখুন এখন চলে এসেছি ওয়াচ টাওয়ারের একদম ওপরে। এখান থেকেও কিন্তু সেই ফিলটা দোবাকি কিংবা সুদনখালি যে ওয়াচ টাওয়ার, তার উপর থেকে যে ফিলটা হয় খানিকটা সেরকমই।
এই দেখুন। তবে এখানে কি, এখানে জঙ্গলের সঙ্গে সঙ্গে এইগুলো দেখা যাচ্ছে যে ভেরিগুলো আস্তে আস্তে বলছিলাম যে 162খানা যে মাছের ভেরি আছে সেইগুলো উপর থেকে একদম বোঝাই যাচ্ছে পরিষ্কার। হেনরি আইল্যান্ড দেখে সোজা চলে এলাম বেনফিশ মৎস্য দপ্তর। বেনফিশ মৎস্য দপ্তরে আপনাদেরকে স্বাগত। আমি টোল ট্যাক্সের মাস্টারমশাই। আপনাদের প্রবেশ করার জন্য এন্ট্রি ফি লাগে 5 টাকা করে, 3 জনে 15 টাকা এন্ট্রি ফি, এবং গাড়ি পার্কিং টোটোর জন্য লাগবে 10 টাকা। আমি এখন চলে এসেছি একদম বেনফিশ মৎস্য দপ্তরে। এই দেখছেন একদম বরফ ফরম নামানো হচ্ছে, এখানে মাছের প্রচুর, এখানে ট্রলার আছে। এখান থেকেই জম্মু আইল্যান্ডের লঞ্চ যাবে, লঞ্চ ওখানে রাখা আছে। যাই হোক, একটা ইনফরমেশন দিয়ে দিই, এই বেনফিশ মৎস্য দপ্তর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 5টা আছে: ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, নামখানা, পেটুয়াঘাট এবং শঙ্করপুর। এটা হচ্ছে স্টারফিশ। এইখানে প্রচুর স্টারফিশ ওঠে, এরকম সাইজ না, বড় বড় ওঠে, বড় বড় ওঠে। এই দাদা বলছেন যে প্রচুর পরিমাণে এর থেকে বড় বড় স্টারফিশ এখানে পাওয়া যায়, শীতের সময় পাওয়া যায়। এই হচ্ছে আমাদের জম্মু আইল্যান্ড যাবার লঞ্চ। এর ভাড়া হচ্ছে জনপ্রতি 150 টাকা করে। তবে সেক্ষেত্রে 20 জন মিনিমাম হতেই হবে, আর তা না হলে যদি কম লোক হন তাহলে লঞ্চে যারা থাকবেন তারা সবাই মিলে 20 জনের ভাড়া দিয়ে দিলে কিন্তু লঞ্চ যাবে। এছাড়া অফ সিজনে যখন টুরিস্টের সংখ্যা এখানে কম থাকে তখন মোটামুটি 2200-2300 টাকা দিলেই এরা ঘুরিয়ে নিয়ে চলে আসে। যেহেতু সিজন শুরু হয়ে গেছে তাই একটুখানি ওয়েট করতেই জম্মুদ্বীপ যাওয়ার জন্য অনেকজনকেই পেয়ে গেলাম। আর তারপরেই শুরু হলো কাউন্টডাউন। কারণ যে দ্বীপকে এতদিন বকখালি কিংবা মৌসুমী আইল্যান্ড থেকে শুধু চোখের দেখাই দেখতাম, এইবার সেই দ্বীপকে একেবারে সামনে থেকে চাক্ষুষ করবার পালা। আমাদের লঞ্চ ছেড়ে দিল। এই বেনফিশ মৎস্য দপ্তর থেকে জম্মুদ্বীপ যেতে সময় লাগে 45 মিনিট, আর আসতে সময় লাগে 45 মিনিট। টোটাল 1.5 ঘন্টা হলো, আর আধ ঘন্টা মতো ওখানে স্টে করায়। টোটাল 2 ঘন্টার প্যাকেজ। এই চত্বরে প্রচুর সিগালের দেখা মেলে। বিশেষ করে নদী তীরবর্তী প্রচুর শুটকি মাছের আড়ত থাকায় সিগালের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ওই দেখুন, জানি না ক্যামেরায় কতটা আসছে, বিশাল বড় একটা ঝাঁক উঠছে সিগালের। দেখুন কি ব্যাপক লাগছে, দেখুন খালি। এই জম্মু আইল্যান্ড যেতে গেলে দারুণ একটা জিনিস কিন্তু দেখা যায়। দেখুন, এই যে এইটা হচ্ছে দূরে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, এটা হচ্ছে পাতিবুনিয়া। পাতিবুনিয়া ঘাট থেকে যে আমরা মৌসুমী আইল্যান্ড যাই, সেই পাতিবুনিয়া 10 মাইলের নেবে যে ভেতর দিয়ে রাস্তাটা আছে, ওইটা হচ্ছে পাতিবুনিয়া। তারপরে হচ্ছে এটা চিনাই নদী। এই চিনাই নদী আমরা টপকাই, টপকে এই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এই দেখুন, এই হচ্ছে মৌসুমী আইল্যান্ড, মানে এই হচ্ছে পাতিবুনিয়া, তারপর চিনাই নদী পেরিয়ে মৌসুমী আইল্যান্ড। তারপর আমরা ওখান থেকে দেখতাম জম্মু আইল্যান্ড ঠিক এপারে। এ দেখুন, এইটা হচ্ছে জম্মু আইল্যান্ড যেখানে আমরা যাচ্ছি, ঠিক এই সোজা। আর গঙ্গাসাগরটা হচ্ছে এই জম্মু আইল্যান্ড এবং মৌসুমী আইল্যান্ডের ঠিক মাঝখানে। এই জার্নিটা কিন্তু করবেন, অসাধারণ লাগবে। বলতে বলতেই চলে এলাম জম্মু আইল্যান্ড। এ দেখুন, এই হচ্ছে জম্মু আইল্যান্ড। 2008 সালের পর থেকে সরকার এটাকে নো ম্যানস ল্যান্ড হিসাবে ঘোষণা করে, এবং এখানে তার আগে 120টা মতো আদিবাসী পরিবার থাকতো, তাদেরকে পর্যন্ত এখান থেকে স্থানান্তরিত করা হয়। এখন আপনারা এখানে আসতে পারবেন কিন্তু নামতে পারবেন না। এখন এটা টোটালি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। জীবনে এই প্রথম জম্মু আইল্যান্ডকে এত সামনে থেকে দেখছি, তাই উত্তেজনার মাত্রাও ছিল প্রবল। আজকে সকালবেলায় আপনাদের প্রচুর শুটকি মাছ দেখালাম, যেগুলো ওখানে উৎপাদন হচ্ছে। ওই রকম প্রচুর ওখানে হচ্ছে, প্রচুর প্রচুর ওখানে কারখানা আছে। কিন্তু এরও একটা ইতিহাস আছে, সেসব আগে হতো এই জম্মু আইল্যান্ডে। এখানে শুটকি মাছ উৎপাদন হতো, কিন্তু 2008 সালে সেই বিধিনিষেধ আসার পর থেকে সেই সমস্ত উৎপাদন এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেই সব কারখানাগুলো চলে গেছে ওই দিকে। দ্বীপের কাছে নোঙর করে আধ ঘন্টার মতো লঞ্চ দাঁড়ানোর পর পুনরায় ফিরে আসা। লঞ্চ থেকে পাড়ে নামতেই চক্ষু চড়ক গাছ। একসাথে এত মাছ জালে উঠেছে এই প্রথম দেখছি। কথা বলে জানলাম এগুলো সব ফেঁসা মাছ বা লাল পাতা মাছ, আর এগুলো ফিতে মাছ বা ছুরি মাছ বা তলোয়ার মাছ। এবার চলে এলাম কার্গিল বিচ। বিচ মোটামুটি কম বেশি সবই এক, তবে এই বিচের একটা বৈশিষ্ট্য হলো, দেখুন
এই যে বোল্ডারের টাইপের এই জিনিস এখানে প্রচুর আছে। এবং শুধু তাই নয়, এর ওপর দেখুন জাহাজ বাঁধার জন্য যেরকম থাকে এই রকম আংটা এর মধ্যে লাগানো আছে। আর এই জিনিসটা এখানে প্রচুর আছে, একদম ওই মাথা থেকে শুরু হয়েছে। দেখুন এই বিচের একদম ওই মাথা থেকে শুরু হয়েছে এবং এই মাথা পর্যন্ত, এই মাথার একদম শেষ পর্যন্ত পুরো বিচটা কিন্তু এইরকম জিনিস ভর্তি। আর এই জিনিসগুলোই এই কার্গিল বিচকে অন্যান্য বিচের থেকে আলাদা করে রেখেছে। সব স্পট ঘোরা শেষ, একটাই স্পট বাকি ছিল, সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ বিচ। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ বিচ, এই হচ্ছে সমুদ্র এবং তার পাশে হচ্ছে বাঁধ তৈরি হচ্ছে এবং এর ঠিক পাশেই হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো বা বাড়ি। একদম ভগ্নপ্রায় অবস্থা, প্রায় ধ্বংসাবশেষটাই পড়ে আছে বললে হয়। এই ফ্রেজারগঞ্জেই রয়েছে গঙ্গা মায়ের মন্দির, সেটি দেখে ফিরে এলাম ক্যাম্পে। সমস্ত স্পট ঘুরে চলে এলাম, এসে একদম রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম চান টান করে এবার চেক আউট করবো। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই, এখানে চেক ইন হচ্ছে বেলা 12টায় এবং চেক আউট বেলা 11টায়। এবার ধরুন অনেকেই হয়তো ভাবছেন যে এখন লাঞ্চ কি করে এলো, কারণ আমি আগেই বলেছি একটা লাঞ্চ, একটা ইভিনিং স্ন্যাক্স, একটা ডিনার এবং একটা ব্রেকফাস্ট, যেটা আমার করা হয়ে গেছে আজকে সকালে ব্রেকফাস্ট পর্যন্ত। এই লাঞ্চটা আমি কিন্তু প্যাকেজের বাইরে গিয়ে আলাদা চার্জ দিয়ে তারপর নিয়েছি, কারণ এতগুলো স্পট আমি কভার করলাম। বেলা 11টায় কিন্তু আমি রুম ছেড়ে দিয়েছি, রুম ছেড়ে আমি কিন্তু এদের যে অফিস আছে সেখানে কিন্তু সমস্ত লাগেজ রেখে দিয়েছিলাম। এখান থেকে এই খাবো, খেয়ে লাগেজ নিয়ে বেরিয়ে যাবো। আরেকটা কথা বলে দিই, এখানে লাঞ্চ হচ্ছে ফিশ মিল, আনলিমিটেড ভাত ডাল তরকারি সমস্ত কিছু দেবে, সেটা হচ্ছে 130 টাকা। ভাত আছে, ডাল আছে, একটা সবজি আছে, আলু ভাজা আছে, পাঁপড়, চাটনি, মাছ, তার সঙ্গে তো লঙ্কা, লেবু, পেঁয়াজ, শসা এসব তো আছে। এটা হচ্ছে 130 টাকা। এইবার আমি এক্সট্রা, আজকে যেহেতু লাস্ট দিন একটু এক্সট্রা খাবার ট্রাই করছি, তার জন্য নিয়ে নিয়েছি এক্সট্রা করে পমফ্রেট মাছ এবং একটা চিংড়ি মাছ। পমফ্রেটটা হচ্ছে এখানে 350 টাকা পার পিস, বেশ বড় সাইজের পমফ্রেট দেখছেন, বেশ বড় সাইজের পমফ্রেট, এবং একটা চিংড়ি হচ্ছে 200 টাকা পার পিস। এবারের বকখালি ঘোরাটা বেশ লাগলো, আগেও একাধিকবার এসেছি, কিন্তু এরকম ভাবে বকখালিতে ঘুরে সবকিছু এক্সপ্লোর করা এই প্রথম।